আমার কাজ আমি একদিনেই করতে পারবো। তাফলিন চৌধুরী, দেখা হচ্ছে কাল। চিন্তা করবেন না, দোষীদের এক চুল পরিমাণ ছাড় দিব না। পকেট থেকে একটা ছবি বের করে ফিস ফিস করে বলে, তোমাদের প্রতি অন্যায়ের শাস্তি আমি দিব। এত সহজে কি করে ছেড়ে দিব বলো? সকাল 6টা। তাফলিনের জ্ঞান ফিরেছে। ডাক্তারেরাও রীতিমতো অবাক। হঠাৎ এভাবে জ্ঞান হারানোর কারণ খুঁজে পাচ্ছে না তারা। তাফলিনের হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে, আবার কখনো একদম ধীর গতিতে। তার শরীর প্রচুর পরিমাণে ঘামছে, অথচ শরীর ঠান্ডা। রক্তও বিভিন্ন পরীক্ষা করিয়েছে, তবে রিপোর্ট আসতে দেরি হবে। মাহির ভীষণ চিন্তিত। এর আগে এমন কিছু হয়নি তাফলিনের। তাফলিন উঠে বসেছে, মাথা চেপে বসে আছে সে। এমন সময় মেহের প্রবেশ করে কক্ষে। এখন কেমন আছেন? চোখ খোলে না তাফলিন। মেহেরের কথায় শান্ত কণ্ঠস্বরে জবাব দেয়, জানি না। মেহের ভ্রু কুঁচকে নেয়। মেহের দ্বিতীয়বার কিছু বলতে যাবে তার আগেই তাফলিন বলে, আমাকে বাড়িতে নিয়ে চল, ভালো লাগছে না আমার। মেহের তাফলিনের কাছে গিয়ে বেডের সামনে দাঁড়ায়। ডাক্তার কি বলে দেখি, আর ভাইয়া আসুক তারপর। তাফলিন মেহেরকে থামিয়ে দেয়, চোখ বন্ধ রাখা অবস্থায় বলে, তাফলিন তার মেয়েরকে অনুভব করতে পারে। তার প্রত্যেকটি পদক্ষেপ, তার অজানা ব্যাপারগুলো এই তাফলিন বুঝতে পারে। এই দুনিয়াতে আমি সবার কাছে খারাপ আর নিকৃষ্ট পুরুষ, তবে আমার বিশ্বাস আছে আমার খারাপ হওয়ার পেছনের কারণগুলো আমার মেহের ঠিকই বুঝতে পারবে। মেহের কিছু বুঝতে পারে না। কি বলছে তাফলিন? আচ্ছা, তার কি কোনো বড় অসুখ হয়েছে? তাহলে এমন আচরণ করছে কেন? এই ভেবে মেহের তাফলিনকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? তাফলিন মুচকি হাসল, চোখ খুলল না। মেহেরকে উদ্দেশ্য করে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। শান্তিতে ঘুমাই না আজ অনেক বছর, একটু ঘুম দরকার। মায়ের আসলে আমাকে বাড়িতে নিয়ে যাস। মেহের শুধু তাকিয়েই রইল। তার মস্তিষ্কে কিছু প্রবেশ করছে না। মেহের রুমের পর্দাটা লাগিয়ে দিয়ে বাইরে চলে গেল। আমরা কোনো ভুল করে ফেলছি না তো? নীলাভ্র মানবের কথায় কিছুটা চিন্তিত হয় এমজে। তারা সব খুব তাড়াতাড়ি করে ফেলছে না তো? এমজেকে চিন্তিত হতে দেখে নীলাভ্র মানব কাঁধে হাত রেখে বলে, কালকে নির্বাচন, আমাদের হাতে সময় মাত্র একদিন। এতদিনে সবকিছু গুলিয়ে যাচ্ছে। ডেভিড তো তাফলিনের লোকই না। তাহলে বিজয় সেন যখন তাফলিন চৌধুরীকে এত কিছু বলল, তখন সে কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? কিছু বুঝতে পারছি না। এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে। এমজে নিজের বন্দুকটা সামনে থাকা একটা ছেলের দিকে দিয়ে তাক করে নীলাভ্র মানবকে, তারপর উদ্দেশ্য করে বলে, লোকটাকে দেখেছো? নীলাভ্র মানবটি সম্মতি জানায়। এমজে লক্ষ্য স্থির করতে করতে বলে, বাবার পাপের শাস্তি ছেলেটা পাচ্ছে। সৃষ্টিকর্তা এই ছেলেটিকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নীলাভ্র মানব তার নীল দুটো চোখ দিয়ে তাকিয়ে আছে ওই ছেলেটার দিকে। প্রশ্ন করে, ছেলেটিকে? এমজে বাঁকা হাসি দিয়ে ছেলেটার হাতে থাকা বলটার দিকে গুলি করে। নীলাভ্র অবাক হয়। এমজের লক্ষ্য কখনো ভুল হয় না, তাহলে আজ আর কেনই বা এই ছেলেকে গুলি করলো? এমজে বন্দুকটা পকেটে রেখে নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলে, আচ্ছা ধরো একটি ছেলের বাবা অনেক অন্যায় করে পালিয়ে বেড়াচ্ছে, তবে লোকটা তার প্রতিবন্ধী ছেলেকে অসম্ভব রকমের ভালোবাসে। কেউ একজন তার ছেলেকে মারতে চাইলো, কিন্তু গুলিটা ভাগ্যক্রমে লাগেনি। এখন লোকটা তার ছেলেকে সুরক্ষা দিতে এখানে আসবে। নীলাভ্র হাসে। সে এমজের করা পরিকল্পনা বুঝতে পেরেছে, তাই তো ভোরবেলায় এই গ্রামে নিয়ে এসেছে তাকে, আর ইচ্ছে করে গুলিটা ভুল জায়গাতে মেরেছে। কিন্তু লোকটাকে? আমাদের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি গোপাল সাহা। অনেক চেষ্টার পরেও কোনো খোঁজ পাইনি, তবে পরিবারের খোঁজ তো পেয়েছি, এতেই হয়ে যাবে। প্রশ্ন করে নীলাভ্র মানব। নীলাভ্র মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ায়। তার মাথা যন্ত্রণা করছে প্রচুর। এই নামটা তার পরিচিত, অতি পরিচিত। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অবশেষে সে সব কিছুর মুখোমুখি হবে। হাসপাতালের কেবিনে উপস্থিত আছে মাহির ও তাফলিনের ম্যানেজার বিহান। তাফলিন ঘুমাচ্ছে। মাহির গিয়ে তাফলিনকে ডাকতে তাফলিন উঠে পড়ে। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তাফলিন খুব শক্ত একজন ব্যক্তি, আর সে তাফলিনকে এই অবস্থায় দেখে মাহিরের খারাপ লাগছে। মাহির তাফলিনের হাত ধরে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? তাফলিন চারদিকে চোখ বুলিয়ে মাহিরের দিকে তাকায়। অস্থির হয়ে বলে, আমি বাড়ি যাবো এখনই। মাহিরের কপালে ভাঁজ পড়ে। তাফলিন এত অস্থির হচ্ছে কেন? তুই এখনো পুরোপুরি সুস্থ না। ডাক্তার। মাহিরকে থামিয়ে দিয়ে তাফলিন রাগী কণ্ঠে বলে, আমি যাব মানে এখনই যাব।
মাহিরের আর কি করার, হাসপাতালের ফর্মালিটিস পূরণ করে তাফলিনকে নিয়ে রওনা দেয় আর বিহানকে চলে যেতে বলে। চৌধুরী বাড়িতে শোরগোল শুরু হয়েছে। আদ্রিয়ান শেখকে দেখে সবাই রীতিমতো অবাক। তার সম্পর্কে কেউ কিছু জানতো না। সব থেকে বেশি অবাক হয়েছে মেহের আর রুবাইসা। তরিমা হককে স্বাভাবিক দেখাচ্ছে, সে সব জানে, সে মেনেও নিয়েছে, বলতে গেলে বাধ্য হয়েছে। এমন সময় বাড়িতে প্রবেশ করে মাহির আর তাফলিন। আদ্রিয়ান শেখকে নিজেদের বাড়িতে দেখে তারাও অবাক, তবে তাদের চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তাফলিন কিছুটা আন্দাজ করতে পারছে, কারণ সে আগেই আদ্রিয়ান শেখের ব্যাপারে খবর নিয়েছে। তাফলিন ভেতরে আসতেই তরিমা তার হাত ধরে বলে, আদ্রিয়ান আশিয়ানের ছেলে। আমরা চাইছি আদ্রিয়ান এখানেই থাকুক, তুই কোনো ঝামেলা করিস না, আমি তোকে সব বুঝিয়ে বলবো। তাফলিন তরিমার থেকে হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গেল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিতে আদ্রিয়ানও তার হাত বাড়িয়ে দেয়। তাফলিন স্মিত হেসে বলে, তোমার সব তুমি বুঝে নাও, এই বাড়িটা আমার নয় যে আমি ঝামেলা করব। প্রতিপক্ষ তুমি রাজনীতির ময়দানে, এই বাড়িতে নাও। আদ্রিয়ান মুচকি হাসল। তার ঠোঁটের নিচে থাকা ছোট্ট তিলটার দিকে নজর যায় তাফলিনের। সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতা হলে তাফলিন নিঃসন্দেহে প্রথম হবে, তবে আদ্রিয়ান ছেলেটাও সুদর্শন বলা চলে। আবার হাসে তাফলিন। আর কিছু না বলে উপরে চলে যায় তাফলিন। আদ্রিয়ান তাকিয়ে আছে তাফলিনে যাওয়ার পথে। তাফলিনের এমন আচরণ বোধগম্য হচ্ছে না মেহেরের। মেহের পেছন পেছন যায় তাফলিনের ঘরে। তাফলিনের ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, তখন সে দেখে মেহের তার পেছন পেছন আসছে। মেহের ভেতরে এসে তাফলিনকে জিজ্ঞেস করে, এখন কেমন আছেন? তাফলিন তাকায় না মেহেরের দিকে, টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে। মেহের আবারও জিজ্ঞেস করে। এবার তাফলিন বলে, ভালো আছে, কোনো কথা বা কাজ থাকলে বলো, আমার কাজ আছে। মেহের কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তাফলিনের কাছে গিয়ে বলে, আপনি অসুস্থ, এত কাজ কাজ করতে হবে না। তাফলিন স্মিত হাসল, ল্যাপটপের দিকে মনোযোগ রেখে বলল, আদ্রিয়ানের কিছু প্রয়োজন হয় নাকি, সেটা থেকে খেয়াল রাখো। আমার খেয়াল আমি রেখে নেব, না পারলে মরে যাব। তাফলিনের এমন কথা শুনে মেহেরের কেমন জানি লাগছে। ছেলেটা এভাবে কথা বলছে কেন? চলে যেতে দয়া করে, কাজ করবো আমি। মেহের আর কিছু বলল না, চলে গেল। তাফলিন দরজা বন্ধ করে কাউকে একটা কল করলো। ওপাশ থেকে রিসিভ করতেই তাফলিন বলল, খবর পেয়েছো? হ্যাঁ স্যার, অনুপমা সেনের অ্যাকাউন্টে 018 এত নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, আর অনেকবার কল করাও হয়েছে। আর সেদিন অনুপমার আপনার অফিসে আপনার কেবিনে ছিল, আর সাথে ছিল আপনার ম্যানেজার বিহান। তাফলিন বাঁকা হাসে। লোকটা আবার বলল, স্যার, আপনার সাথে অনুপমা সেনের সম্পর্ক ছিল না, তাহলে সত্যিটা কেন বলছেন না? আর অনুপমাকে তো আপনার পিএ হিসেবে এনেছিলেন। তাফলিন কিছু বলতে দিল না, ছোট্ট করে উত্তর দিল, কিছু সত্য না জানাটাই হয়তো ভালো ছিল, জেনে গেলে বড্ড যন্ত্রণা পোহাতে হয়। বলে কলটা কেটে দেয় তাফলিন। বড্ড হাসি পাচ্ছে তার, তাচ্ছিল্যের হাসি। কাছের মানুষগুলোই কেন এতটা বেইমানি করে? কিছু বলাও যায় না, সহ্যও করা যায় না। আমার জীবনটি এভাবে নষ্ট না করলেও পারতাম সৃষ্টিকর্তা। আমি সব দিক দিয়ে ঠকে গেছি, সবার চোখে আমি খারাপ, অথচ আমার খারাপের পেছনে হাত রয়েছে আমারই আপনজন। তাফলিন তার রুমে থাকা একটা ছবির ফ্রেমের কাছে গেল। ফ্রেমটার মাঝখানে বরাবর হাত রাখতেই তা সরে গিয়ে উদয় হলো একটা গুপ্ত কক্ষের। তাফলিন কক্ষে প্রবেশ করে, নীল রঙের বাতিটা জ্বালিয়ে দিল। তাফলিনের পরনে ছিল একটা সাদা ঢিলে ঢালা শার্ট আর কালো রঙের প্যান্ট। কক্ষের একপাশে কাঁচের দেয়াল, সেখানে নীল রঙের পর্দা টানানো, তার সামনেই একটা পিয়ানো। আরেক পাশের দেয়ালে কিছু অঙ্কন চিত্র, সরঞ্জাম এবং গিটার রাখা। তাফলিন অঙ্কন চিত্রের কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সমুদ্রের চিত্র, সমুদ্রের পানিতে দাঁড়িয়ে আছে নীল রঙের শাড়ি পরা মেয়ে। তাফলিনের মুখে হাসি ফুটে উঠল। এটা তার আঁকা প্রথম চিত্র। যেদিন প্রথম মেহের এ বাড়িতে আসে, মেহেরকে দেখে সেদিন মনে মনে কল্পনা করে দৃশ্যটা নীল রঙে ফুটিয়ে তোলে তাফলিন। অজান্তে হাসি ফোটে তাফলিনের ঠোঁটে। বুকে ব্যথা অনুভব করছে সে। আস্তে আস্তে এগিয়ে গেল পিয়ানোর দিকে। চেয়ারে বসে পিয়ানোর উপরে থাকা কালো কাপড়টা সরিয়ে দেয়। হাত রাখিয়ে তার অতি প্রিয় জিনিসটাই। তার মন খারাপের সঙ্গী এটা। হয়তো আমি শুকিয়ে যাওয়া বিষাক্ত এক গোলাপ, তবু আমার রঙের জীবন অস্তিত্ব শুধু তোমার। আমার এই বিষাক্ত প্রেম তোমার নামেই লেখা। গল্প গানের মায়া চালে হয়ে যাও তুমি আমার। আমি তোমাকে শুধু চাই প্রেমের ঠিকানায়, নীল চিরকুটের ভাঁজে আমার বিষাক্ততায়। পিয়ানোর উপরে মাথা রেখে নিজের
চুল খামচে ধরে তাফলিন। বড্ড কান্না পাচ্ছে তার, কিন্তু তাকে দুর্বল হলে চলবে না। তার সব কিছুই ছিল অন্যের অধীনে, তবে এই জীবনের মানে কি? তাফলিন পর্দাটা সরিয়ে দিতেই সকালের তীক্ষ্ণ সূর্যের আলো এসে পড়ে তাফলিনের মুখে। তার বাদামি রঙের চোখ দুটো আলোকে প্রতিফলন করছে, চোখ জল করছে। সবাই বলে তাফলিন চৌধুরীর হাসির প্রেমে পড়েনি এমন মেয়ে খুব কম। তার হাসিতে হেসে ওঠে তার চোখ, তার শুভ্র চেহারা কালো তিলগুলো আরও আকর্ষণীয় করে তোলে। তার ঠোঁটে ছোট্ট একটা তিল, নাকের পাশে গালে একটা বাদামি তিল। এত সৌন্দর্য ছেলেদের মানায় না। কেন এত সৌন্দর্য? এই সৌন্দর্য যেখানে অন্তর হয়ে আছে ক্ষত বিক্ষত, ভেতরে বয়ে যাওয়া ঝড় কেউ কি উপলব্ধি করতে পারবে? কারো করতে হবে না, শুধু তার মেহের পাখি বুঝলেই হবে। তার নীল অপরাজিতা, তার নীল পদ্ম, তার নীল সায়রের জোয়ার। আনমনে হেসে ওঠে তাফলিন। প্রকৃতিও যেন প্রেমে পড়ে যাচ্ছে তার। প্রকৃতিরও উচ্চ শব্দে বারবার বলতে ইচ্ছে করছে, এত সুন্দর হতে নেই, নজর লেগে যাবে। দেখার তৃষ্ণা নিয়ে বাঁচা যায় না। দুপুর হয়ে গেছে, কিন্তু তাফলিনের কোনো খবর নেই। মেহের বেশ কয়েকবার এসে ডেকে গিয়েছে, কিন্তু তাফলিনের কোনো সাড়া শব্দ নেই, পায়নি। শেষবার যখন আসে তখন তাফলিন ধমকে সুরে চলে যেতে বললে মেহের অভিমান করে ছাদে চলে আসে। দুপুরের উত্তপ্ত গা জ্বালানো রোদের তাপ মেহেরের যেন গায়েই লাগছে না। সে এখন ভাবনার জগতে বিরাজ করছে। কালকে তাফলিনের জন্মদিন, পাশাপাশি নির্বাচন। কি করে করবে সে? কি করবে সে? তার জন্য বিশেষ উপহার তো দিতেই হবে। তখনই ছাদে আসে মাহির। মেহেরের পাশে এসে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, কালকে বাবাকে নিয়ে আসা হবে, আগের তুলনায় সুস্থ, কিন্তু মেহের ফিচেল হাসে, কেন যেন তার হাসি পাচ্ছে। মাহিরের কথা শেষ হতে না দিয়েই নিজেই বলে ওঠে, কিন্তু কি? কথা বলতে পারবে না, তাই তো? মাহির তাকায় মেহেরের দিকে। না, তবে হাত পা দিয়ে ইশারায় করতে পারছে। আমি নিশ্চিত লোকগুলো বাবার সামনে থাকলে বাবাকে চিনতে পারবে। মেহের মাথা নিচু করে ফেলল, তবুও একটা আশার আলো আছে। মাহির দ্রুত উঠে দাঁড়ায়, আর মেহের আগের মতোই বসে আছে। মাহির চলে যায় ছাদ থেকে। মেহের ছাদের দেয়ালে হাত দিয়ে আঁকিবুকি করছে। কারো পায়ের শব্দ শুনে পেছনে তাকায় মেহের। আদ্রিয়ান পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো ঢিলেঢালা গেঞ্জি আর 3/4 প্যান্ট। মেহের আদ্রিয়ানকে দেখে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কি চাই? তোমাকে। আদ্রিয়ানের সোজা সাপটা জবাবে দাঁত কটমট করে তাকায় মেহের। তা দেখে আদ্রিয়ান হেসে ফেলে, আর তার নীল চোখ দুটো মেহেরকে পর্যবেক্ষণ করছে। শান্ত হও, আমি তো মজা করছিলাম। মেহের চোখ পাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, তোমার মজার মাথা মুন্ডু নাই। রং ঢং বাদ দিয়ে যে কামে আইসো ওইটা করে যাও। আদ্রিয়ান নিজের চোখে হাত দিয়ে মনে মনে ভাবে, এই মেয়ে ভালো হবে না, এই মুখের ভাষা। মেহের আবার বলে, এইবারে আপনার না আদ্রিয়ান সাহেব, না আমার, সুতরাং আমার থেকে দূরে থাকুন। আদ্রিয়ান মেহেরের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, কানের কাছে মুখ নিয়ে বলে, প্রিয়সীর থেকে দূরে থাকা যায় না। মেহের রেগে যায়। আদ্রিয়ানকে জোরে ধাক্কা মেরে আঙুল তুলে বলে, বাংলা বুঝুস না? ইংলিশে কমু? ভালোই ভালো কইতেছি, এখান থেকে যা। আরেকবার কাছে আসলে তোর একদিন কি আমার যতদিন লাগে। চল যা সর। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে। কি মেয়ে রে বাবা, এই মেয়েকে সামলানো বড়ই কঠিন। মেহের মুখ ভেঙিয়ে চলে যায় ছাদ থেকে। মাহির চলে যাচ্ছিল, তখন রুবাইসা পেছন থেকে ডাক দিতেই থেমে যায় সে। কখন এসেছিলে ভাইয়া? মাহির রুবাইসার দিকে একবার তাকিয়ে বলে, এই তো কিছুক্ষণ। রুবাইসা মাহিরকে বসতে বলে জোর করায় মাহির ড্রয়িং রুমে বসে। রুবাইসা 2 কাপ কড়া করে কফি বানিয়ে নিয়ে আসে। এই মুহূর্তে মাহিরের কফিটা দরকার ছিল, তাই মাহির মানা করল না। কফির মগটা হাতে তুলে নিল, আর রুবাইসা মাহিরকে বসে বসে দেখছে। ভাইয়া, আপনার প্রেমিকা আছে? রুবাইসার এমন প্রশ্ন শুনে কফি থেকে চোখ সরিয়ে তার দিকে তাকায়। রুবাইসা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির কথা ঘুরিয়ে বলল, কালকে নির্বাচন, তাই হয়তো আসতে পারবো না। মেহেরকে খবরটা দিয়ে দিও। রুবাইসা মাথা নাড়িয়ে ঠিক আছে বলে। মাহিরের ফোন বেজে উঠতেই মাহির বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রুবাইসা তাকিয়ে আছে তার যাওয়ার পথে। তখনই নিচে আসে তাফলিন। তাফলিনকে নিচে আসতে দেখে রুবাইসা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, দাদাভাই চা খাবে? তাফলিন সোফায় বসে কিছু একটা ভাবল, তারপর বলল, কফি নিয়ে আয়, কড়া করে। রুবাইসা চোখ বড় বড় করে তাকায় তাফলিনের দিকে। মনে মনে ভাবে, যে মানুষ কফির নাম শুনলে নাক ছিটকায়, আজকে কফি চাইছে, তা আবার কড়া করে। রুবাইসাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাফলিন একটু হাসে। সোফায় গা এলিয়ে দিয়ে বলে,
প্রিয় জিনিস যেমন তেতো হলেও প্রিয় থাকে, আবার যখন এই প্রিয়টা অপ্রিয় হয়ে যায় তখন অপ্রিয় সত্যকে গ্রহণ করা নয় উত্তম। রুবাইসা বোঝার চেষ্টা করছে তাফলিন এই মুহূর্তে কি বলল, কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। তাফলিন এবার ইশারা করে কফি আনার জন্য। রুবাইসাও রান্নাঘরে চলে যায়। সিঁড়ি বেয়ে নিচে আসছে মেহের। এই মুহূর্তে সে গোসল করে এসেছে। ছাদ থেকে সোজা নিজের রুমে গিয়ে সাবান নেয় মেহের। মেহের নিচে আসতে তাফলিনকে দেখতে পায়, কিন্তু কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়। তরিমা আর আশিয়ান বাড়িতে নেই। এক বন্ধুর ছেলের বিয়েতে গিয়েছে তারা। রান্নাঘরে গিয়ে দেখে রুবাইসা কফি বানাচ্ছে। মেহেরকে দেখে রুবাইসা উচ্ছ্বসিত হয়ে বলে, এই মেহেরাবু, দাদাভাই কফি খেতে চাইছে, ব্যাপারটা কি? মেহের কপাল কুঁচকে বলে, কফি খেতে চাইছে ভালো কথা, এত অবাক হওয়ার কি আছে? এবার রুবাইসা আরও অবাক হলো। তাফলিনের পছন্দ অপছন্দ সব কিছু মেহের জানে। আগে তাকে ভয় পেত ঠিক, কিন্তু কেন যেন সবসময় মেহের তার বিষয়ে কথা বলতো। কিন্তু আজকের আচরণটা বোধগম্য হচ্ছে না রুবাইসার। রুবাইসা কফি মগে ঢেলে মেহেরের হাতে দিয়ে বলে, তুমি কি ভুলে গেছো নাকি নাকি ভান করছো? বুঝতে পারছি না। আগে তোমার সাথে এখানকার তোমাকে একদমই মেলাতে পারছি না মেহেরাবু। মেহের হ্যাবলাকান্তের মতন থাকিয়ে থাকলো। রুবাইসা চলে গেল। রুবাইসা এমন কেন বলল বুঝতে পারল না মেহের। যাই হোক, কফিটা ঠান্ডা হয়ে যাবে এই ভেবেই তাফলিনের কাছে নিয়ে আসে। তাফলিন এখনো মাথায় এক হাত দিয়ে সোফাতে এলিয়ে দিয়ে বসে আছে। মেহের কফিটা টেবিলে রেখে বলল, আপনার কফি। তাফলিন চোখ খুলে কফিটা হাতে নিল। কফিতে এক চুমুক দিতেই তার মুখটা তেতো হয়ে গেল। তবু কোনো প্রতিক্রিয়া না করে পুরোটা কফি একেবারে খেয়ে নিল। মেহের হা করে তাকিয়ে আছে। এত গরম কফি এভাবে কেউ খায়? তাফলিন মগটা রেখে আবার উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই আদ্রিয়ানকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে স্মিত হাসল তাফলিন। সে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, আর আদ্রিয়ান বেরিয়ে গেল। পুরনো সে গোডাউনের একটা ভাঙাচোরার রুমে বসে আছে এমজে, নীলাভ, মানব, আবির, জেহেরিয়া, প্রভা আর বাধা অবস্থায় গোপাল সাহা। কয়েক মাসে জেহেরিয়া নিজের ভুল বুঝতে পেরেছে। এখন আগের মতো জেদ, রাগও নেই। সবাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও সে তাদের সাথে কাজ করতে চায় বলে কোথাও যায়নি। জেহেরিয়া খান এখন তাদের একজন সদস্য। আর জেহেরিয়ার এমন পরিবর্তন সম্ভব হয়েছে আবিরের জন্য। তারা এখন খুব ভালো বন্ধু। তবে প্রভার তা মোটেও ভালো লাগে না। জেহেরিয়া এখনও তার মা বাবার সাথে যোগাযোগ করেনি। সে সঠিক সময়ের অপেক্ষায় আছে। তাদের পরিকল্পনা অনুযায়ী সত্যি গতকাল রাতে গোপাল সাহা বাড়িতে এসেছেন। এতগুলো বছর কক্সবাজারে লুকিয়ে জীবনযাপন করছিলেন। বাড়িতে আসার পরই এমজের লোকেরা তাকে তুলে আনে। নীলাভ, মানব গোপালকে দেখে ছুটে যায়। দীর্ঘ 19টা বছরের অপেক্ষার পর দেখা মিলল তার। নীলাভ, মানব গোপালের বুক বরাবর লাথি মেরে ফেলে দেয়। তার কলার ধরে মুখে কয়েকটা ঘুষি মেরে উত্তেজিত কণ্ঠে বলে, এই আদ্রিয়ান শেখের সব মনে আছে, সব। তুই ছিলি সেদিন। হ্যাঁ, তুই মেরেছিস আমার মাকে। বল, কার কথাই করেছিস এসব? পৃথা ম্যাডাম কে? বল, না হলে এখানেই মেরে ফেলব। গোপালে নাক দিয়ে রক্ত পড়ছে। সে কিছু বলার মতন অবস্থায় নেই। এমজে আদ্রিয়ানকে ছাড়িয়ে আনে এবং শান্ত হতে বলে, কিন্তু আদ্রিয়ান নাছোড়বান্দা। সে আবারও মারার জন্য এগিয়ে যাবে, তার আগেই এমজের তীক্ষ্ণ দৃষ্টিতে থেমে যায় আদ্রিয়ান। এমজে গোপালকে উঠিয়ে বসে। সেও মেঝেতে বসে পড়ে। আমি কিন্তু আদ্রিয়ান না যে মেরে নাক ফাটিয়ে দেবে। আমি এসিপি এমজে। এই যে বন্দুকটা দেখতে পাচ্ছেন, এটা সোজা আপনার কপালে চালিয়ে দেব। তখন কি হবে বলুন তো? গোপাল ঢোক গিলল। থেমে থেমে বলল, আমি কিছুই করি নাই স্যার। আপনারা কার কথা বলতেছেন আমি কিছু বুঝতেছি না। এমজে বন্দুকটা দিয়ে নিজের মাথা চুলকিয়ে গুলি করলো গোপালের হাতে। এবার গোপাল আর পারল না। সে কান্না করতে করতে সব বলে দিল, কেন আর কার কার কথায় আদ্রিয়ানের মাকে মেরেছে। আদ্রিয়ান কেন অবাক হলো, কিন্তু এমজের মধ্যে কোনো প্রতিক্রিয়া পরিবর্তন হলো না। তার কাছে এসব এতটা বড় বিষয় না। এবার শুধু জানতে হবে এত ধ্বংসের কারণ। আদ্রিয়ান ভেবেছিল তার বাবাও জড়িত, কিন্তু আজ তার ভাবনা পুরোপুরি ভুল প্রমাণ হলো। কিন্তু এখনও অনেক সত্য জানা বাকি। আবার হয়তো আশিয়ান শেখ জড়িত থাকতেও পারে। এমজি উঠে দাঁড়ালো। আবিরকে ইশারা করে গোপালকে চিকিৎসার ব্যবস্থা করতে বলল। আজ একটা সত্যি জানতে গিয়ে অনেক সত্য সামনে এসে গেছে। কথায় আছে না, কেঁচো খুঁড়তে কে ওঠে। আজকে নির্বাচন। আদ্রিয়ান বেরিয়ে গেছে অনেক সকাল সকাল। দলের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করে ভোট গ্রহণ করতে হবে। তাফলিনের কোনো হেলদোল নেই। সে আজকে ঘর থেকে বের হয়নি। তরিমা হক তো আগেই বেরিয়ে গেছে।
মেহের খাবার নিয়ে আসে তাফলিনের জন্য। তাফলিনের ঘরের দরজা খোলা। তাফলিন টেবিলে থাকা পেপারওয়েট নিয়ে নাড়াচাড়া করছে। মেহের দরজায় টোকা দিয়ে ভেতরে প্রবেশ করলো। তাফলিন তাকালো না সেই দিকে। মেহের খাবারটা টেবিলে রেখে খেতে বলল। তাফলিন কিছু একটা ভেবে খাবারটা মেহেরকে নিয়ে যেতে বলল। মেহের তাফলিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এতদিন কাজ কাজ করে আপনাকে পাওয়াই যেত না, আর আজকে নির্বাচনের দিনও আপনি ঘরে বসে আছেন। তাফলিন হালকা হেসে বলল, কাজ করে কি হবে? কার জন্য কাজ করব? যাদের জন্য এত ব্যস্ততা তারা আমাকে ফাঁসির মঞ্চে দাঁড় করে রাখার পরিকল্পনা করে যাচ্ছে। কি হবে নির্বাচন দিয়ে? ক্ষমতা? কি করব ক্ষমতা দিয়ে, যেখানে মানুষ যেন ক্ষমতায় সৃষ্টি করতে দেয়নি? আচ্ছা, এই পৃথিবীতে কাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস তো নিজেকেই করতে নেই। নিজেকে নিজে আঘাত করে নিহত করতে পারা মানবিক জাতির উপর বিশ্বাস করা নেহাত বোকামি ছাড়া কিছু না। তাফলিন স্মিত হাসল। পেপারওয়েটটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। মেহেরের হাতে খাবারটা দিয়ে বলে, হ্যাঁ, তাই তো খাবো না। যদি বৃষ্টিস মিশিয়ে নিয়ে আসিস, কে বলতে পারে। তাফলিনের কথায় কোনো প্রতিক্রিয়া দেখা গেল না মেহেরের মাঝে। খাবারের প্লেটটা হাতে নিয়ে তাফলিনের দিকে তাকিয়ে বলে, আপনার জন্য আমার না খুব করুণা হয় জানেন। এত অন্যায় করেও কিভাবে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন। তাফলিন হাসে, কিছু বলে না। মেহের চলে যায়। তাফলিন মনে মনে বলে, আমি তো অন্যায় করেছি, তাহলে এভাবে বাঁচতে হতো না। আজকে সবকিছু হিসাব নেব আমি। তাফলিন ফোনটা বের করে দেখে তার ইমেল বক্সে একটা ইমেল। খুলে দেখলো তার ব্লাড টেস্টের রিপোর্ট। সে যা ভেবেছিল তাই। আজকের দিনটা তাফলিনের। আদ্রিয়ান কাজের ব্যস্ততা রেখে আসে এমজের কাছে। আদ্রিয়ান ছেলেটা একটু বেশি তাড়াহুড়ো করে, এক কথায় বলতে গেলে চঞ্চল। এমজে আর আবির কিছু একটা নিয়ে আলোচনা করছিল। তখন হুট করে আদ্রিয়ান এমজেকে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনি চাইলে তো অনুপমা আর এলিজাকে বাঁচিয়ে রাখতে পারতেন, সাক্ষী হিসেবে কাজে লাগতো। মাথা ঠিক আছে, আমি কি করে বাঁচাতাম? আদ্রিয়ান যেন ভ্যাপাচাকা খেয়ে গেল। এমজের কাছে এসে বলল, ওয়েট, ওদের আপনি মারেননি? এমজে বিরক্ত হয়ে বলল, সকালে কি খেয়ে এসেছো? ওদের আমি না, তুমিই মেরেছো। আদ্রিয়ান মাথার চুল ধরে বলল, ও শেট, ভুল হয়ে গেছে, শেট। এমজে এবার চিন্তিত হয়ে পড়ল। আদ্রিয়ান এমজের সামনে এসে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। আমাদের তো খুন করার পরিকল্পনা ছিল না, কিন্তু আমি মনে করেছি আপনি মেরেছেন, আর আপনি ভেবেছেন আমি। অথচ মাথা থেকে বেরিয়ে গেছে যে আমরা তো প্রমাণ জোগাড় আর শাস্তি দেওয়ার জন্য এত প্ল্যান করেছি। এই ভুলটা করলাম কি করে? এমজে নিজের চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এত বড় ব্যাপার ওদের মাথা থেকে বেরিয়ে গেল কি করে? তাহলে ওদের দুজনকে কে মেরেছে? দুজন না তিনজন? উফ। এবার এমজে পকেটে থাকা বন্দুক দিয়ে মাটিতে দুটো গুলি করল। আবির হতবাক হয়ে দাঁড়িয়েছে। সেও তো তাই ভেবেছিল, কিন্তু এদের কথা শুনে তো সে নিজেই অবাক হয়ে গেছে। এমজে এক মুহূর্ত দাঁড়ালো না, গাড়িতে উঠে বসলো। আবিরও পেছন পেছন গিয়ে বসলো। এমজে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করলো। এই তিনজন খুনের পেছনে যে আছে তাকে যত তাড়াতাড়ি সম্ভব জানতে হবে। তারা ভেবেছিল খেলা শেষ, এখন দেখছে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আদ্রিয়ান কি করবে বুঝতে পারছে না। সে তার গাড়ি নিয়ে কেন্দ্রের দিকে চলে গেল। বিহান? ঠান্ডা কণ্ঠস্বরে বারবার কেঁপে উঠছে বিহান। তার হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা, মুখে লাল রঙের কাপড়। তাফলিন চেয়ারে মাথা রেখে চোখ বন্ধ করে চুলে হাত বুলাচ্ছে। বিহানের তো অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার জোগাড়। এতদিন তার পেছনে যা যা করেছে তার সব সামনে এসে গেছে। নারী পাচার থেকে শুরু করে অস্ত্র পাচার, সব কিছু তাফলিনকে সামনে রেখে সে পরিচালনা করত। ভেবেছিল তাফলিন কিছু জানবে না, আর পুলিশের নজরে পড়লে তাফলিন ফেঁসে যাবে। কিন্তু তাফলিনকে এতটা শান্ত দেখে বিহানের কলিজা ধরফর করছে। তাফলিন অন্যায় কাজ না করলেও তার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে এর শাস্তি সে ভয়াবহভাবে দেয়। সেখানে সে তো এত কিছু করে গিয়েছে। তাফলিন আগের মতোই মাথা রেখে বসে আছে, চোখ বন্ধ রেখে বিহানকে বলে, এভাবে শিকলে বেঁধে রেখে দিলে কতদিন বাঁচবে? না আছে খাবার, না আছে মানুষ। বিহান কিছু বলতে পারে না। কিভাবে বলবে? তার মুখ তো বাঁধা। তাফলিন বেশ ভালো করেই জানে বিহানের পক্ষে একা এসব করার সাহস নেই। তার পেছনে শক্তিশালী ও ক্ষমতাবান কোনো ব্যক্তি রয়েছে যার কথা মতো বিহান শুধু কাজ করেছে। জানো বিহান, তোমাকে এভাবে শাস্তি দিতে আমার একটু মন চাইছে না। আমার মন তো চাইছে তোমার গোপনাঙ্গ কেটে ফেলে। এতগুলো মেয়ের জীবন নষ্ট করে শাস্তি দেওয়া এত সহজ হতে দেওয়া যাবে না।
বিহান তাফলিনের কথা শুনে অস্থির হয়ে পড়ে, ছটফট করতে শুরু করে। তাফলিনকে দিয়ে ভরসা নিয়ে সত্যি সত্যি যা ইচ্ছে করতে পারে। তাফলিন এবার মাথা উঁচু করে তাকালো বিহানের দিকে। তাফলিনের রক্তরঞ্জন চোখ দেখে বিহান ভয় পায়। তাফলিন বাঁকা হেসে জিজ্ঞেস করে, অনুপমা, এলিসা, ডেভিড, এরা তোর লোক? আমার নামে সিম রেজিস্টার করে তুই ইউজ করতে, যাতে আমি ফেসে যাই? আমাকে দীর্ঘ 2 বছর ধরে ট্রাক দিয়ে আসছিস, অজ্ঞান করে অনুপমা আর এলিসার সাথে নোংরা ছবি তুলেছিস তুই, যাতে আমি ফেসে যাই, তাই তো? বিহান শুকনো ঠোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তাফলিন জোরে জোরে হাসতে লাগে। চেয়ার থেকে উঠে বিহানের বুক বরাবর লাথি মেরে চেয়ার সহ ফেলে দেয়। নিজের পা দিয়ে বুকে চাপা দিয়ে বলে, তোর এই মস্তিষ্কে এসব পরিচালিত হয়নি, তো আমি ভালো মতোই জানি কি আছে এর পেছনে, কার কথা এসব করেছিস, বল এখনই। তাফলিন মুখের বাঁধনটা খুলে দেয়। বিহান শ্বাস নিতে পারছে না। তাফলিনের দিকে তাকিয়ে অস্পষ্টভাবে বলল, প্রীতা ম্যাডাম। তাফলিন নিজের বন্দুকটা বের করে বিহানের বুক বরাবর গুলি করল। বিহান কিছুক্ষণ ছটফট করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাফলিন কিছুটা পেছনে সরে যায়। তার হাত পা কাঁপছে। তাফলিন প্রমাণ পেয়েছিল যে এসব বৃথার কাজ, কিন্তু বিহানের মুখে নামটা শুনে তার কষ্ট হচ্ছে। তার চোখ দিয়ে পানি পড়ছে, রক্তরঞ্জন হয়ে আছে। অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত বাড়িটার পুরনো জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করলো তাফলিন। তার রাগ, তার অভিমান, কষ্ট, প্রতারণা সব কিছু মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। তাফলিন মেঝেতে বসে পড়ে। তার হাত দিয়ে রক্ত পড়ছে। আয়নায় আঘাত করছিল, কাঁচগুলো ডেবে গেছে। তাফলিনের কান্না পাচ্ছে। কেন তার সাথে এমন হলো? কেন সে যাকে ভালোবেসে বিশ্বাস করে তাকে তারা এভাবে কষ্ট দেয়? আমি তাফলিন চৌধুরী আজকে কথা দিচ্ছে, তাপনির করা পাপের শাস্তি তাফলিন চৌধুরী নিজ হাতে দেবে। আমার ভালোবাসা কখনো পিছুটান হতে পারবে না। সকল প্রশ্নের উত্তর চাই আমার। আমার জীবন নষ্ট করার মূল্য আপনাকে দিতে হবে। তাফলিন বন্দুকটা পকেটে ভরে লোকজনকে বিহানের লাশটার ব্যবস্থা করতে বলে রুম থেকে বেরিয়ে যায়। আজকে অনেক কিছু করা বাকি। চাই না তারই ক্ষমতা। সে হেরে গেছে বিশ্বাসের কাছে। সঠিক ও সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্য দিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছে তাফলিন চৌধুরী। তবে এতে তার কোনো রকম অনুভূতি হচ্ছে না। 18 ঘন্টা পর জ্ঞান ফিরেছে তাফলিনের। হাসপাতালের বেডে শুয়ে আছে সে। বুকে ব্যথা অনুভব করছে। নার্স ডাক্তার বারবার দেখে যাচ্ছে। যতই হোক মন্ত্রী বলে কথা। তাফলিন এক হাত মাথার উপর দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। কেবিনে কার উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকায়। হাদ্রিয়ান বোকা বোকা হেসে দাঁড়িয়ে আছে। তাফলিনের হাসি পাচ্ছে, তবুও হাসল না। আফসোসের স্বরে বলল, আরে ভাইরা ভাই, একটুর জন্য তো আমার বউটাকে আমার বিয়ের আগে বিধবা করে দিতে। হাদ্রিয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে কি হয়েছে কি বুঝতে পারিনি। তাফলিন এবার মুচকি হাসে। আর বোঝাবুঝি এমন জায়গা ছুড়ে চালিয়ে দিয়েছ যে একটুর জন্য আমার বউটার হৃদয় থেকে বেরিয়ে যেত। হাদ্রিয়ান হ্যাবলা কান্তের মতো তাকেই ভাবছে, কেমন ছেলে। এতদিন জানতো সে একাই রোমান্টিক, কিন্তু এখন তো দেখছে এ ছেলেও কম না। কোথায় নিজের জন্য আফসোস করবে তা না, বউ বউ করে যাচ্ছে। আদ্রিয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাফলিন বুকে হাত দিয়ে একটু ব্যথিত হয়ে পড়ল। আদ্রিয়ান, তোমার প্রেয়সীকে একটু সামনে রেখো, এই মেয়ে বুঝে কম। আদ্রিয়ান হাসে। আসলে হুটহাট কি করে নিজেও জানে না। পরে গিয়ে হাই হুতাশ করে। মাফ করবেন আপনাকে সন্দেহ করার জন্য, আর প্রেয়সীর তরফ থেকেও আমি ক্ষমা চাচ্ছি। তাফলিন একটু উঠে বসার চেষ্টা করলো, তারপর বলল, ক্ষমা করে কি হবে? এমন শালিকে পাওয়া তো ভাগ্যের বিষয়। নিজের বোনকে স্বামীহারা করতে চেয়েছিল। ইস, কি লজ্জা। মুখটা বাচ্চাদের মতো করে বলল তাফলিন। আদ্রিয়ান মুখ টিপে হাসছে। তখনই কেবিনে প্রবেশ করে মেহের। না, মেহের না, মেহেরের কার্বন কাপে মাহিতা প্রেয়সী এহসান। মেহেরান আর মাহিতা জমজ ছিল, কিন্তু তার পরিচয় কেউ জানত না। তার দাদার কাছে মানুষ হয়েছে মাহিতা, তবে পরিচয় গোপন রাখার বিষয়টা শুধু ফাহিম আর তার বাবা জানে। তবে মেহের মাহির জানত। কালো হাফ স্কার্ট আর সাদা গেঞ্জি পরনে মাহিতার। তাদের দু বোনের সব কিছুতেই ভিন্নতা। বলতে গেলে দুজন দুই মেরুর প্রাণী। একজন শান্তশিষ্ট, আরেকজন রকচটা। একজন সাদাসিধে, আরেকজন গুন্ডামিতে ওস্তাদ। মাহিতাকে দেখে তাফলিন অসহায় মুখ করে বলল, শালিকা আমার বুকের মধ্যে থেকে বইয়ের নামটা মুছে দিতে চাইছে। হে দুঃখ কাকে দেখাবো? মাহিতা নিজের ঠোঁট কামড়ে বলে, ধর, জানতেন যখন আগে বললে কি হতো? আমার কি দোষ? আমি কি জানতাম না কি এসবের পেছনে আপনি না, বরং আপনাকে ফাঁসানো হয়েছে? তাফলিন চোখ বন্ধ করে বলে, আর ফাঁসানো? কতদিন বউকে দেখি না, এর থেকে বড় ফাঁসি আর কি হবে? শালিকা যখন বউয়ের বেশ ধরে এসে
তার দুলাভাইকে পটল তুলতে সাহায্য করে, সেখানে তো ফাঁসির মঞ্চও কম হয়ে যায়। এবার মাহিতা চটে যায়। কথায় কথায় চটে যাওয়ার অভ্যেস তার। মুখ ভেঙিয়ে বলে, এই দেখেন, খুশা মারবেন না। আমার কালকে মাথা গরম হয়ে গেছিল, তাই চাকু মারছি। আর দোষ তোর কুত্তার বাচ্চা। শেষ কথাটা আদ্রিয়ানের দিকে কটমট করে তাকিয়ে বলে মাহিতা। আদ্রিয়ান ভালো মতোই জানে এই মেয়ে নিজের দোষ কখনোই দেখবে না, উল্টো সব দোষ তাকে দেবে। কোনো কুক্ষণে যে এই বখাটে মেয়ের প্রেমে পড়েছিল, স্বামীকে বিন্দু পরিমাণ সম্মান দেয় না। কপাল, সবই কপাল। বড় করে নিঃশ্বাস ছাড়লো আদ্রিয়ান। এখন এই মেয়ের বকা খেতে হবে। কি তুই, হ্যাঁ? একটা কাম ভালো মতো পারস না, খালি পারো সারাদিন আঁচল ধরে ঘুমাবার। শাড়ি পরলে কবে যে আঁচল ধরবো? মাহিতা আরও রেগে যায়। দেখ চেতাইছে আমারে। তুই তো খবর আনছিলি পাপাকে তাফলিন ভাই মারতে চাইছিল, আবার ওই যে নারী ফাড়ি পাচার এদিকে কইল। আদ্রিয়ান মাহিতার থেকে চোখ সরিয়ে তাফলিনের দিকে তাকায়। তাফলিন বিরক্তিকর মুখ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। মাহিতা বকবক করে চলেছে, আর আদ্রিয়ান মুখ বুজে শুনছে। এবার তাফলিন চোখ খুলে ওদের প্রশ্ন করে, তোমাদের বিচ্ছেদ হয়েছে কতদিন? বাসর টাসর করনি? তাফলিনের এমন কথায় মাহিতা থেমে যায়। আদ্রিয়ান কাশতে কাশতে দিক ওদিক তাকাচ্ছে। ঝগড়া করার হলে বন্ধ ঘরে গিয়ে করো। এখন আমার বউকে পাঠিয়ে দিয়ে বিদায় হও। এমনিতেই বিয়েটা হতে দাওনি, এখন আমার পাখিকে পাঠিয়ে দাও জলদি। মাহিতা কিছু না বলে চোখ গরম করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে চলে গেল। আদ্রিয়ান তাফলিনের দিকে তাকিয়ে এক গাল হেসে বাইরে যেতে যেতে বলল, আমি কি করলাম? আমার উপর রাগ কেন করছো প্রিয়সী? তাফলিন চোখ বন্ধ করে আগের মতোই শুয়ে থাকে। মিনিট 10 পরে কার অস্তিত্ব টের পায় তাফলিন। চোখ না খুলেই তাকে উদ্দেশ্য করে বলে, এতদিন একটু মনে পড়লো না আমাকে? মেহেরের ঠোঁট চোরা কাঁপছে, একটা শুকনো ঢোক খিলল। তাফলিন হাতের ইশারায় কাছে আসতে বলল। মেহের গিয়ে বেডের কাছে গিয়ে দাঁড়ালো। তাফলিন চোখ বন্ধ রেখে বলল, মাথা যন্ত্রণা করছে পাখি, একটু হাত বুলিয়ে দে। মেহের বেডের একপাশে বসে মাথায় হাত রাখল। তাফলিন আগের মতোই বলল, ভালোবাসিস? মেহেরের হাত থেমে গেল। কি বলবে সে? তাফলিন এবার চোখ খুলে মেহেরের চোখের দিকে তাকালো। চোখের ইশারায় আবার জিজ্ঞেস করলো। এবার মেহের যেন ঘোরে পড়ে গেছে। অনেক বেশি। তাফলিন মুচকি হাসে। মেহের নিজের কথায় নিজেই লজ্জা পেল। তাফলিন মেহেরের হাতটা ধরে তার ক্ষত স্থানে রেখে বলল, তাহলে পালিয়ে যাওয়ার সাহস পেলি কোথায়? ভাই বোনেরা মিলে ভালোই তো আমাকে মরার পরিকল্পনা করেছিলে। মেহের মুখ ছোট করে নিচের দিকে তাকালো। তাফলিন আবার বলল, তুই ভালো না বাসলেও তুই আমার। সবার মতো তুইও আমাকে খারাপ ভেবেছিস। ভাবাটাই স্বাভাবিক, কারণ প্রমাণ তো আমার বিরুদ্ধে। মেহের এবার তাফলিনের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম সব। এসবের পিছনে কে ছিল তাও জানতাম। তাফলিন অবাক হয়। মেহের জানতো? জানতি মানে? তাহলে সবাইকে সত্যিটা বলিস না কেন? কি চেয়েছিলে, যে ওরা আমাকে মেরে ফেলো? মেহের তাফলিনের মুখে হাত রেখে চুপ করতে বলে। তারপর নিজেই বলে, বলে লাভ কি হতো? আপনি হুট করে এসব জেনে মেনে নিতে পারতেন। আমি চেয়েছিলাম সত্যিটা আপনি খুঁজে বের করুন, আর সব কিছুর শাস্তি আপনি দিন। এদের বললে এরা নিজেরাই ব্যবস্থা নিত। এতে আপনার জীবনের এতগুলো অধ্যায় নষ্ট করার শাস্তি কি দিতে পারতেন? ভালোবাসি আপনাকে, বলা হয়নি। আপনার ক্ষতি হতে দিতাম না আমি। রইল বাকি মাহিতা। ও ছোট থেকে অল্পতে উত্তেজিত হয়ে যায়, কোনো কিছু সহজভাবে নিতে পারে না। কালকেও উত্তেজনার বশে কাজটা করে ফেলেছে। এমন না যে আমার রাগ হয়নি, কিন্তু কি বলবো, বোন তো, ছোট বিষয় হোক আর বড়, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে পারি না। তাফলিন মেহেরের চোখের দিকে তাকিয়ে আছে। আসলে দুজনের মধ্যে এত পার্থক্য। সেখানে মেহেরের প্রতিটি পদক্ষেপ তার নখ দর্পণে। সে চিনতে পারবে না কে তার মেহের। তাফলিন ঠোঁট উল্টিয়ে বলল, ইস, এই অসহায় তাফলিন চৌধুরী কি কপাল। বিয়ে করতে গিয়ে শালিকে এসে বসে পড়ল। তাও ভালো পেপারটা নকল ছিল, নাহলে কি হতো? কি ভয়ঙ্কর পরিস্থিতি। বিয়ে করব। মেহের মাথা নিচু করে হাসছে। তাফলিন এক লাফে উঠে দাঁড়ায়। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কোনো শার্ট বা গেঞ্জি আছে কিনা। কেবিনের কাউচে থাকা কালো শার্টটা গায়ে জড়িয়ে মেহেরের হাত ধরে বাইরে নিয়ে যায়। মেহের হতবাক হয়ে তাফলিনের কর্মকাণ্ড দেখছে। কে বলবে এই লোকটা অসুস্থ? মেহের অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি করছেন? এভাবে বাইরে যাচ্ছেন কেন? বিয়ে করতে। তাফলিনের সোজা সাপটা জবাব। মেহের চোখ বড় বড় করে বলে, কি বলছেন? কিসের বিয়ে? আপনি অসুস্থ আর এখন এসব বলছেন? তাফলিন বাচ্চা বাচ্চা মুখ করে বলে, আমি অসুস্থ? আমাকে দুর্বল বলতে চাইছো? তুমি জানো
একসময় আমি একাই 10-12 জন গুন্ডাকে ভর্তা করে দিতে পারতাম। এখন বউয়ের ভিটামিনের অভাবে পুষ্টিহীন হয়ে পড়েছে। আমার এখন ভিটামিনের প্রয়োজন। তাহলে বেশি বেশি শাকসবজি খান। মেহেরের বোকা বোকা কথায় দীর্ঘশ্বাস ফেলে তাফলিন। তার যে কোন ভিটামিন দরকার আর সেটা কি খেলে পাবে তা বোঝাবে কি করে? তাফলিন এবার মেহেরের হাত ধরে কেবিনের বাইরে নিয়ে আসে। বাইরে এসে দেখে আদ্রিয়ান আর মাহিতা দুজন ঝগড়া করছে। ঝগড়া বললে ভুল হবে, বলতে গেলে মাহিতা ঝগড়া বয়েছে আদ্রিয়ানের উপর দিয়ে। 6 মাসের বৈবাহিক সম্পর্কে আজ পর্যন্ত ভালো মতো চুমু পর্যন্ত খেতে দেয়নি। উল্টো দিন রাত 24 ঘন্টা তেতে থাকে। মেজাজ তো না যেন ভাঙা ক্যাসেট। তাফলিন আর মেহেরকে বাইরে দেখে থেমে যায় দুজনে। আদ্রিয়ান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, বাইরে এসেছেন কেন? কিছু প্রয়োজন হলে বলতে পারতেন। অসুস্থ শরীর নিয়ে। আর কিছু বলতে না দিয়ে তাফলিন বলল, এরকম দুর্বল ভাববে না আমাকে। তোমার থেকে বেশি শক্তিশালী আমি। শালিকের দেওয়া এটুকু আঘাতের চিৎপটাং হলে চলবে নাকি? তাহলে বউয়ের ভালোবাসার চিৎপটাং হবে কি করে? তিনজনই তাফলিনের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে, মাথা কি খারাপ হয়ে গেল নাকি? সবাইকে চুপ থাকতে দেখে তাফলিন বলল, বিয়ে করব, ভিটামিন দরকার। মায়েরকে আসতে বলো। আর তোমরা চলো কাজে অফিসে। এবার কোনো নকল ফকল মানব না। 3-3বার কবুল বলে বিয়ে করব। হ্যাঁ, এতে একটু এনার্জি লস হবে, কিন্তু ব্যাপার না। আই নিড ভিটামিন A, B, C, D and more. মেহেরের প্রতি তাফলিনের ভালোবাসা, পজিটিভনেস সবকিছুই বেশি। এক কথায় বলতে গেলে অতিরিক্ত ভালোবাসার কারণে মেহেরকে অন্য কারোর সাথে দেখলে তাফলিনের অন্তরাত্মা জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় বের হয়ে যেত। জেরিয়ার জন্মদিনের দিন মেহেরকে রাত নামের ছেলের সাথে কথা বলতে দেখে তাফলিনের চোখ মুখ শক্ত হয়েছে। মেহেরকে হারানোর ভয়ে সেদিন মাহিরকে বিয়ের ব্যবস্থা করতে বলে, কিন্তু মাহির ভাবত তাফলিন তার বাবাকে মারার চেষ্টা করেছিল আর নারী ব্যবসা করত। নারী ব্যবসাটা তারই। তাই সেদিন রাতে মেহেরকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং মাহি তাকে মেহের সাজিয়ে এই বাড়িতে নিয়ে আসে। মাহির জানত মেহের ভীতু প্রকৃতির, আর তার পরিকল্পনা আগে থেকে ছিল যে মাহি তাকে বাড়িতে এনে সকল প্রমাণ জোগাড় করত। তবে তাফলিনের বিয়ে করার সিদ্ধান্তে মাহি তাকে সেদিনই বাড়িতে আনতে বাধ্য হয়। মাহি তার পরিচয় তার দাদু, মা বাবাও তারা 2 ভাই বোন ছাড়া কেউ জানত না। তাদের দাদু ফারুক হাসানের বিশেষ আদেশে জন্মের পরেই মাহি তাকে তার দাদুর হাতে তুলে দেয়। মহিমার এতে মত না থাকলেও তারা বাধ্য ছিল। মাহি তাকে সকলের আড়ালে নিয়ে সিলেটে মানুষ করে ফারুক। ফাহিম আর মহিমা বিদেশে বসবাস করতেন, তবে মাঝে মাঝে মেয়েকে দেখতে আসতেন তারা, তাও সকলের আড়ালে। এভাবে নিজের মেয়ের থেকে দূরে থাকতে মোটেও ভালো লাগতো না তাদের। তবে তারা কোনো এক মায়া ঝালিয়ে ফারুককে নাও করতে পারেনি। আর রইল মাহিতা। অন্য সব সন্তান হলে তার মা বাবার উপর অভিমান করত, ভুল বুঝত, দূরে সরে থাকতো। কিন্তু অবাক করার বিষয় এটা ছিল, মাহিতা একদম স্বাভাবিক ছিল। বিষয়টা মহিমা ফাহিমকেও অবাক করত, কিন্তু বুঝতে পারত না। এভাবে বড় হতে থাকে মাহিতা। তার মা বাবার মৃত্যুর সংবাদ শুনেও তার কোনো প্রতিক্রিয়া ছিল না। ব্যাপারটা অস্বাভাবিক হলেও সত্য। ফারুকের কাছে মানুষ হয় মাহিতা। ছোট থেকে ফারুক তাকে সব ধরনের শিক্ষা দিয়ে এসেছে, প্রতিরক্ষা থেকে শুরু করে নিজেকে নিয়ন্ত্রণ করা। তবে সবকিছুই মাহিতার জন্য উল্টো প্রভাব ফেলেছিল। সে ছেলেদের মতন মারামারি করত, নিজের রাগ জেদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, না সে পারে শান্ত থাকতে। ফারুক মাঝে মাঝে ভাবে তার এতদিনের পরিশ্রম সব অকার্যকর হয়েছে। এরপর কলেজে ভর্তি হয় মাহিতা, আর সেই বছর আদ্রিয়ান একই কলেজে মাস্টার্সে ভর্তি হয়। কলেজের প্রথম দিন সিনিয়র ছেলেরা বুলি করতে আসলে সেদিন মাহিতা তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। মাহিতাকে এভাবে ঝগড়া করতে দেখে আর গুন্ডামি করতে দেখে আদ্রিয়ান প্রেমে পড়ে যায় মাহিতার। মাহিতা কোনো পাত্তা দিত না, কিন্তু একদিন নিজে থেকে এসেই মাহিতা আদ্রিয়ানকে জোর করে বিয়ে করে। অবশ্য জোর করে না, কারণ আদ্রিয়ান তো রাজি। বিয়েটা মূলত ফারুকের কথাই হয়। ফারুকের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে মাহিতা। তার ইচ্ছে না থাকলেও করে। কেন করে সে জানে না। আদ্রিয়ানকে বিয়েটাও কেন করলো সে জানে না। মাহিতার মনে হয় তার মাঝে আত্মা আছে, না হলে না চাইতেও ওসব করে কেন। মাহির প্রায় আসতো মাহিতাকে দেখতে। ফাহিম যে বেঁচে আছে তা ফারুককেও বলেনি। মাহিরই সেই এমজে, এসিপি মাহির জদাফ, সংক্ষেপে এমজে বলে। তার পরিচয় গোপন রেখে দীর্ঘ 4 বছর ধরে এই কাজে যুক্ত সে। একটা ধর্ষণের কেসের মধ্য দিয়ে নাম উঠে আসে তাফলিনের। সেদিন থেকে তদন্ত শুরু করে মাহির। এছাড়াও বেশ কিছু কারণে সে বাড়ির একটা মানুষকেও বিশ্বাস করত না, তাই তার সন্দেহ আরও গাঢ় হয়। তদন্ত করে আরও অনেক কিছু জানতে পারলেও কোনো সঠিক প্রমাণ পায় না। মাহির এটাও ভালো মতো জানে তাফলিনের দুর্বলতা মেহের। প্রথমে সিদ্ধান্ত নেয় মেহেরকে দিয়ে প্রমাণ জোগাড় করবে,
কিন্তু পরক্ষণে ভাবে মেহের শান্ত আর ভীতু স্বভাবের, এতে যদি তাফলিনের ওর ক্ষতি করে দেয়, তাই মাহি তাকে মেহের সাজিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ফারুককে সব বলে মাহির, সেও রাজি হয়। মাহিতা তো কখনোই রাজি হবে না, কিন্তু ফারুক একবার বলতেই মাহিতা রাজি হয়েছে। কিন্তু তখন আদ্রিয়ান উপস্থিত হয় সেখানে। সে তার প্রেয়সীকে অসম্ভব রকম ভালোবাসে, তাকে বিপদের হাতে তুলে দিতে চায় না, বাধা দেয় সে। মাহির জানতো না মাহিতার যে বিয়ে হয়েছে। মাহির আদ্রিয়ানের সম্পর্কে সব কিছু জানতে চায়। আদ্রিয়ানের বাবার নামটা শুনে কিছুক্ষণ থেমে যায় মাহির, এরপর সকল ঘটনা খুলে বলতে বলে। আদ্রিয়ান এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে বলতে বাধ্য হয়। মাহির সব জেনে অবাক হয়, তার সন্দেহের তীর চারদিকে ঘুরছে। মাহির আদ্রিয়ানকে বলে তার বাবা আশিয়ান শেখ বর্তমানে তাদের খালামুনির স্বামী। আদ্রিয়ান অবাক হয়। এরপর আদ্রিয়ানও সত্যিটা জানার জন্য হাত মেলায় মাহিরের সাথে। অবশেষে ধামরাই আসার মাসখানেক পর মাহি তাকে নিয়ে আসে বাড়িতে। উদ্দেশ্য সকল রহস্য সত্যির সন্ধান। বিয়ের কাগজপত্র ছিল নকল। মাহির পরিকল্পনা অনুযায়ী তাফলিন সই করতেই মিথ্যা কল করে বাইরে পাঠিয়ে দেয়, আর মাহি তা সই করার পর কাগজটা মাহির নিয়ে ছিঁড়ে ফেলে। ধর্মমতে বিয়েটা তো হয়নি, আর এমনিতেও মাহিতা আদ্রিয়ানের আইনত স্ত্রী। কিন্তু মাহি তার মেহেরের মাঝেই বিশাল তফাৎ নিয়ে বেশ চিন্তিত ছিল মাহির। মেহের আর মাহির এক ধাঁচের মানুষ, কিন্তু মাহিতা পুরো উল্টো। মাহিতা ভালোই অভিনয় করছিল, কিন্তু তাফলিন, সে তো তার মেহেরকে অনুভব করতে পারে। মেহেরের অস্তিত্ব, তার আচরণ সব তার মুখ দর্পণে। বিয়ের দিন রাতে মেহেরকে নিজের ঘরে এতটা শান্তভাবে দেখে তাফলিন অবাক হয়েছিল, আর মেহেরের এভাবে কথা বলায় তার খটকা লাগে। কিন্তু তাফলিন নিজের মনের ভুল ভেবে নেয়। তাফলিনের রুমে ছোট ছোট ক্যামেরা লাগানো আছে, যা কেউ জানে না। পরের দিন মেহেরকে নিজের ঘরে জিনিসপত্র লোট পালট করতে দেখে তাফলিনের খটকা আরও বেড়েছে। সেদিন দুপুরে বাড়িতে গিয়ে তাফলিন মেহেরকে ঘুরতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার মনে হতো এটা মেহের নয়, এটা মেহের হতেই পারে না। কিন্তু এটা মেহের না হলে কে? এমন প্রশ্ন মাথায় ঘুরছিল তাফলিনের। তাফলিন একজন বিচক্ষণ মানুষ, সে সহজে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কোনো সিদ্ধান্ত নেয় না। মাহি তাকে রেডি হতে বলতেই মেহের চলে যায়, কিন্তু রেখে যায় তার ফোনটা। মেহের যেতেই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তাফলিন ভ্রু কুঁচকে নেয়। আদৃশ ইদ্রিস। নামটা দেখিয়ে একটু হাসিও পেল তাফলিনের। ফোনটা রিসিভ করে না, মেহেরের নাম্বারটা নিয়ে নিল। তখন একটা মেসেজ পাঠায় আদ্রিয়ান নামের কেউ একজন। তোমার প্রিয় কাচ্চি অর্ডার দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পর পৌঁছে যাবে। তাফলিন বাঁকা হাসল। তার মেহেরের বিরিয়ানি একদম পছন্দ না রে, মেহেরের প্রিয় কাচ্চি বিরিয়ানি। সেদিন রাস্তায় বিহানের কলে আদ্রিয়ানের ব্যাপারে জানতে পেরে অনেক কিছুই আন্দাজ করে নেয় তাফলিন। মেহেরকে বাড়িতে দিয়ে তাফলিন মেহেরের নাম্বারটা একজন বিশ্বস্ত স্টাফের মাধ্যমে স্টক করে। এরপর থেকে মাহিতা, আদ্রিয়ান ও মাহিরের সকল ফোন কল রেকর্ড তাফলিন শোনে। মাহিতা মেহেরের যমজ বোন এবং মেহের সুরক্ষিত আছে জেনে কিছুটা চিন্তামুক্ত হয় তাফলিন। তাফলিনে অবাক হয় তাদের এই পরিকল্পনা জেনে। তার থেকেও বেশি অবাক হয় তার নামে এত অভিযোগ শুনে। যে কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি, তাকে ধর্ষণকারী বলা হচ্ছে। নারী পাচারকারীর সাথে যুক্ত এসব প্রমাণও নাকি আবার পেয়েছে। তাফলিনও কিছু বুঝতে পারছিল না। সেও সকল সত্যিটা জানতে চায়। তাকে নিয়ে এত কিছু, অথচ সে জানে না। তাফলিন নিজে সব জানার জন্য কাজ করে যায়, কিন্তু মাহিরের এমন বোকামিতে অবশ্য মজাও পায় তাফলিন। এত বড় অফিসার, কিন্তু সত্যিটা নিজেরাও জানে না, উল্টো মিথ্যেকে বিশ্বাস করে প্রমাণের খোঁজ করেছে। এরপর কিছুদিনের জন্য জাপান যায়। সেখানে গিয়ে বিভানের কিছু তথ্য পায়, আর যেখানেই নাম উঠে আসে রতন মোল্লার। রতন তার বাবার অ্যাসিস্ট্যান্ট, আর বিহান তার একমাত্র ছেলে। আরও অনেক তথ্য পায়, তবে বিশ্বাস করতে পারছিল না তাফলিন। এতগুলো দিন তাকে ড্রাগস না দেওয়ায় তাফলিন অসুস্থ হয়ে পড়ে। রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারে তাকে ড্রাগ দেওয়া হতো, আর এর পেছনে যে বিহান রয়েছে তাও সে বেশ ভালো করে বুঝতে পারে। নির্বাচনের দিন বিহানকে তুলে নিয়ে যায়, কিন্তু বিহানের বাবার কোনো খোঁজ পায় না। বিহানের মুখে পৃথা নামটা শুনে তার অবাক লাগেনি, কিন্তু কষ্ট হয়েছে অনেক। নির্বাচনের দিন দুপুরে বাড়িতে আসে তাফলিন। আজকে মাহিররা যা পরিকল্পনা করেছে তাও তার জানা, কিন্তু সে কোনো ব্যাঘাত ঘটাতে চায়নি। চেয়েছিল নিজের উপর হওয়া অন্যায়ের শাস্তি সে নিজে দেবে, না হলে সত্য প্রমাণগুলো আগেই মাহিরকে দিয়ে দিতে পারত। তাফলিন বাসায় এসে দেখে মাহিতা একটা লাল রঙের সিল্কের শাড়ি পরে সেজেগুজে বসে আছে ড্রয়িং রুমে। তাফলিন সবটা জানে এর পরবর্তীতে কি হবে, কিন্তু তাফলিন কিচ্ছু বলে না। মাহিতার মেহেরের চেহারা এক হলেও কখনো তাফলিনের মাহিতাকে ভালো লাগেনি। এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, যতই হোক শালি প্লাস খালাতো বন্ধু।
মেহের বা মাহিতা তাফলিনকে দেখে এগিয়ে এসে তাফলিনের হাত ধরে বাইরে নিয়ে যায়, গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তাফলিনের মনে মনে অনেক হাসি পেলেও নিজেকে শান্ত রাখলো। এখানে তার মেহের হলে গাড়ির পেছনে গিয়ে গুটসুটি মেরে বসে থাকতো, আর তার শালিকা গাড়ি চালাতে জানে। বাহ! তাফলিন কিছু জিজ্ঞেস করেনি, কারণ সে তো জানি মাহিতা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়ি থামলো তাদের পুরনো একটা রিসোর্টে। মাহিতা তাফলিনকে রিসোর্টে নিয়ে গেল। তাফলিন চুপচাপ মাহিতার সাথে ভেতরে গেল। বিশাল ড্রয়িং রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে রতন, তার মুখে রক্তের দাগ। তাফলিনের চিনতে বেশ অসুবিধা হলো না। রতন তাদের বাড়ির ড্রাইভার ছিল। ফাহিম এহসানের হত্যা করার চেষ্টা করার দিন থেকে এই লোক নিখোঁজ। মাহিতা তাফলিনকে উদ্দেশ্য করে বলল, চেনেন একে? তাফলিন উত্তর দিল না, তাকিয়ে রইল গোপালের দিকে। মাহিতা এবার তাফলিনের গলার চেপে ধরে বলল, সব সত্য জেনে গেছি। বাবাকে আপনি মারতে চেয়েছিলেন, তাই না? আর নারী ব্যবসা থেকে শুরু করে যত খারাপ কাজে যুক্ত সব প্রমাণ আমাদের হাতে। রতনকে আটকে রেখেছিলেন এই জন্যই যেন সত্যিটা বলতে না পারে। কিন্তু আমি ঠিকই জানতে পেরে গেছি, এই রিসর্টে আটকে রেখেছিলেন, এখান থেকেই মেয়ে পাচার করলেন। সব প্রমাণ আছে। তাফলিন কলার থেকে হাতটা নামিয়ে বলল, প্রমাণ আমার কাছেও আছে। যাই হোক শালিকা, আমার মাথা ঠান্ডা রাখো। রতনের কাছে এগিয়ে যেতে যেতে বলল তাফলিন। মাহিতা একটু ভরকে গেল। তাফলিন জানলো কি করে? জেনে গেছেন তাহলে? যাই হোক, একটু পর রেসিপি এনজে আসবে আপনাকে গ্রেফতার করতে। প্রস্তুত থাকুন। তাফলিন রতনের মুখটা খুলে দিয়ে মাহিতাকে উদ্দেশ্য করে বলল, এসবি মাহির জাফাতকে বলে দিও কোনো কেস যেন অল্পতে সমাধান খুঁজতে না চায়। সত্যটা অনেক গভীরে লুকিয়ে থাকে। মাহিতা রেগে যায়। এত অন্যায় করেও এত স্বাভাবিক আচরণ করে কি করে? হুট করে টেবিলে থাকা ফলের ছুরি নিয়ে তাফলিনকে আঘাত করতে চায়, কিন্তু ভুলবশত তাফলিন মাহিতার দিকে ঘুরতে চাকুটা বুকে এসে লাগে। মাহিতা বুঝতে পারেনি এভাবে দুর্ঘটনা ঘটে যাবে। ঘটনার আকস্মিকতায় মাহিতা একটু পিছিয়ে যায়। বেশ অনেকখানি ডেবে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। মাহিতা এবার ভয় পেয়ে যায়। এমনিতে তাফলিনকে ড্রাগ না দেওয়ায় তার শরীরের অবস্থা ভালো ছিল না, তার উপর ছুরির আঘাতে আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে তাফলিন। রতন হাঁ করে তাকিয়ে আছে। কি হলো এতক্ষণ বোঝার চেষ্টা করলো। মাহিতা কি করবে বুঝতে পারছে না। মাহিতা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে মাহির আর আদ্রিয়ানের অসংখ্য মিসড কল। ফোন সকাল থেকে সাইলেন্ট ছিল। মাহিতা তাড়াতাড়ি কল ব্যাক করতে যাবে, তার আগেই দরজা খোলার শব্দ পেয়ে মাহিতা তাকায় সেদিকে। মাহির হন্তদন্ত হয়ে ছুটে এসেছে তার পেছনে আবির। দরজার সামনে এসে তাফলিনকে এই অবস্থায় দেখে থেমে যায় মাহির মাহিতার দিকে তাকাতে মাহিতা সব বলে। মাহির আর আবির তাফলিনকে গাড়িতে তুলে দিয়ে আবিরকে হাসপাতালে নিয়ে যেতে বলে। মাহিরের প্রচণ্ড রাগ হচ্ছে মাহিতার উপর, কিন্তু সে মাথা ঠান্ডা রেখে মাহিতাকে বলল, যে প্রমাণ কি সত্য ভেবে এত দূর আসা, তার পেছনে আরো বড় সত্য লুকিয়ে আছে। তাফলিন কোনো অন্যায় করেনি, এর পেছনে আছে বিহান, আর বিহানের পেছনে পৃথা হক। মাহিতা হাঁ করে শুনছে। ফট করে আবার মাথা গরম হয়ে গেল। কি বালে সত্য ফত্য জানছো এতদিন? তোরা দুইটাই মিল্লা কি বাল করলে? এখন যদি আমার পুলিশে ধরে দেখিস দুনিয়া অন্ধার করে ফালাম তোর। মাহির মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েকে বোঝানো তার কর্ম না। আদ্রিয়ান কিভাবে সামলায় একে? বর্তমানে ধর্মমতে এবং আইনতভাবেই তাফলিন আর মেহেরের বিয়ে সম্পন্ন হয়েছে। এবার তাফলিন কাগজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতে অবশ্য কাজী সাহেব হ্যাবলাকান্তের ন্যায় তাকিয়েছিল, কিন্তু সেদিকে তাফলিনের নজর নেই। তাফলিন কেমন করতে দেখে আদ্রিয়ান মুখ টিপে টিপে হাসছে, আর তাকে হাসতে দেখে মাহিতা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে বারবার। মেহের এতদিন যে বাড়িতে ছিল সে বাড়িতেই এসেছে সবাই। মেহের আর মাহিতাকে ঘরে পাঠিয়ে দিয়ে তারা তিনজন আরেকটা রুমে গিয়ে বসল। মাহির কোনো এক ভাবনায় মগ্ন। এলিজা, অনুপমা আর ডেভিডের মার্ডারের পেছনে বিহান ছিল। ডেভিডের মারার দৃশ্য সিসি ক্যামেরায় স্পষ্ট, বিহানের মুখটা। কিন্তু বিহান কেন তার বিশ্বস্ত লোকদের মারবে? মাহির কিভাবে চিন্তিত দেখে আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কি ভাবছেন ভাইয়া? মাহির উত্তর দিল না। তাফলিন চেয়ারে হেলান দিয়ে সেলফি তুলছে। আদ্রিয়ান হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছে তাফলিনের কর্মকাণ্ড। কে বলবে এই লোকটার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে? সে যে অসুস্থ, এতটা শান্তভাবে কিভাবে আছে কে জানে। এখন আবার বসে বসে সেলফি তুলছে। মাহির বিরক্ত হয়। তাফলিনের ফোনটা কেড়ে নিয়ে বলে, বিহানকে মারলি কেন? তাফলিন মুখটাকে ভেটকিয়ে বলল, মাহির রে, কবে বড় হবে তুই? আজকে আমার বিয়ে হলো, কোথায় আমাকে একটু সাহস দিবি, পরামর্শ দিবি, তা না কিসব মারামারি কথা বলছিস। তাফলিনের কথা শুনে আদ্রিয়ান ফট করে উত্তর দেয়,
চিন্তা করবেন না, আমার বউয়ের থেকে আপনার বউ ফের গুণ ভালো। শাশুড়ি আম্মা এক পেটে দুইটা বিপরীত রোজে কিভাবে ধরলো। শেষ কথাটা একটু অসহায়ের সুরে বলল। মাহির চোখে চোখ পড়তে সোজা হয়ে বসে পড়ল আদ্রিয়ান। যতই হোক একমাত্র বউয়ের একমাত্র ভাই। মাহির এবার কণ্ঠ ভার করে বলল, এতটা স্বাভাবিক কি করে আছিস? যেখানে আমরা তোকে ভুলই বুঝেছি, সবকিছু তোর বিরুদ্ধে ছিল, সেখানে এভাবে স্বাভাবিক কি করে আছিস? তাফলিন এবার সোজা হয়ে বসল। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, গোটা দুনিয়া একদিকে, মেহরান ফিহা ইসান একদিকে। কে কি ভাবলো, জানলো, বিশ্বাস করলো তা নিয়ে তাফলিন চৌধুরীর কোনো মাথা ব্যথা নেই। রইল বাকি আমি। এত স্বাভাবিক থাকছে কি করে এই বিষয়টা? আমাকে তুই ভালো করে চিনিস। উত্তেজিত হয়ে কাজ করা বা অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়ে বর্তমান সময়কে নষ্ট করার মতো মানুষ আমি না। মাহির জানতো এই কথাই বলবে তাফলিন। মাহির আবার বলল, ফাইল আর পেনড্রাইভটা আমাকে দিয়ে দে, তাদের শাস্তি আইন দেবে। ভুলে যাস না, তোর জীবনের সাথে আমার এখন বোনের জীবন জড়িত। তাফলিন বাঁকা হাসল। মাহির অবাক হয়। তাদের বাবা বেঁচে আছে তাফলিন জানল কি করে? মাহির কৌতূহল বশতে জিজ্ঞেস করে, এসব জানিস কি করে? তাফলিন কিছু বলল না। কিছু সময় পর উত্তর দিল, সব বলে দিলে কি করে হয়? থাক না কিছু আমার আর আমার প্রণয়ের মাঝে দীর্ঘ সময়ের অজানা অনুভূতি। মাহির কিছু বুঝতে পারল না। তাফলিন উঠে দাঁড়ালো। মাহির বলল, বিহানের খুনের ব্যাপারটা না হয় আমিই সামলে নেব, কিন্তু পৃথা হককে আইনের হাতে তুলে দে। তাফলিন চোখ মুখ শক্ত করে বলল, বহুত হিসাব বাকি আছে। নতুন পুরনো মিলে অসংখ্য আঘাতের হিসেবটা আমি আগে তুলে নিই। আমার জীবনকে পরিচালনা করার চেষ্টা করার পরিণামটা আগে দিয়ে নিই। কিছু সত্যের সম্মুখীন হওয়া এখনো বাকি। মাহির দীর্ঘশ্বাস ফেলল। তাফলিন আদ্রিয়ানকে টেনে দাঁড় করালো। এতক্ষণ সে শুধু শুনে গেছে। এই পৃথা হকের কাছে তারও কিছু হিসেব বাকি। তার জীবন থেকে সবচাইতে মূল্যবান ব্যক্তিটাকে শেষ করে দিয়েছে। মায়ের ভাইয়া দোয়া করবেন আপনার বোনকে যেন ভালো রাখতে পারে। আজকে তো আবার আমাদের বাসর রাত। মাহির কপাল কুঁচকে তাকায়, মনে মনে বলে, এত রংধন কিভাবে করে? আদ্রিয়ানও একটু আফসোসের সুরে বলে, মাহির ভাইয়া, আপনার তো একটা দায়িত্ব আছে নাকি? বিয়ের 6 মাস হয়ে গেছে, অথচ আপনার বোনটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে স্বামীর সেবা করতেও পাঠান না। মাহির ফোঁস করতে করতে উঠে দাঁড়ায়। তাফলিনের ফোনটা হাতে দিয়ে চলে যায়। আস্তে আস্তে বলে যায়, দুইটাই অসম্ভব। তাফলিন আর আদ্রিয়ান হেসে ওঠে। তাফলিন আদ্রিয়ানের হাতে হাত দিয়ে থাপড় মেরে বলে, বউ যেমনই হোক, মোদ্দা কথা তার আমাদের বউ, বুঝলে? আসো একটা সেলফি তুলি। আদ্রিয়ান হাসতে হাসতে বলে, কি আর করার, দুই বোন একসাথে থাকবে আর আমরা দুই ভাইরা ভাই একসাথে। তাফলিন স্মিত হাসল। আদ্রিয়ান কাঁধে হাত রেখে বলল, আমাদের ভাগ্যটা একই রকম ছিল, তাই না? দুজনেই পরিস্থিতির চাপে চলে এলাম কানাডা। ভাগ্যক্রমে আমাদের দেখা, তারপর বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা। অথচ দেশে আসার পর সব বদলে গেল। হুট করে মামা দেশে আসতে বলে, তারপর অনেক চেষ্টার পরেও যোগাযোগ হলো না আমাদের। যখন খোঁজ পেলাম তখন বিশাল এক দেয়াল সৃষ্টি হলো। ভাবতে পারিনি তুই এইসব করেছিস, তাই তো তোর সামনে যেতে চাইনি। তবে সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এই মিথ্যার দেয়াল ভেঙে দেওয়ার জন্য। তাফলিন জড়িয়ে ধরল আদ্রিয়ানকে, পিঠে দুটো থাপড় মেরে বলল, এবার হিসাবটা একসাথেই নেই, কি বলিস ছাত্র? আদ্রিয়ান স্মিত হেসে তাফলিনের হাত মুঠো করে ধরল। বন্ধুত্ব জিনিসটা আসলেই সুন্দর। তারা দুজন একই স্কুলে পড়াশোনা করেছে, তবে কেউ তাদের পারিবারিক সমস্যার কথা জানতো না। তবে তারা দুজন ছিল দুজনের একমাত্র সঙ্গী। আদ্রিয়ান ছিল চঞ্চল প্রকৃতির আর তাফলিন ঠান্ডা। তাফলিনের বন্ধু বলতে আদ্রিয়ান আর মাহিরই ছিল। তাফলিন আর মাহির সমবয়সী, তবে আদ্রিয়ান 2 বছরের ছোট। তবে আদ্রিয়ানের সাথে বন্ধুত্বটা ছিল গভীর। এসব ভাবতে ভাবতে তারা চলে গেল তাদের রুমে। বউরা তো ঘরে জায়গা দেবে না, তাই একা একাই থাকতে হবে। সদ্য সকালের আলোর ঝলকানি চোখে মুখে এসে ডাকতেই চোখ টিপ টিপ করে তাকায় তরিমা হক। মাথাটা ভার হয়ে আছে, চোখ খুলে রাখা দায়। হাত নাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অনুভব করলো তার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা রাখা। তরিমা হক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে মনে করার চেষ্টা করলেন কালকে কি হয়েছিল। গতকাল মধ্যরাতে তার ফোনে কল আসে। অচেনা কেউ একজন বলে, রুবাইবা আমাদের কাছে বন্দি, ওকে বাঁচাতে চাইলে চুপচাপ একা এই ঠিকানায় চলে আসুন। বলে কলটা কেটে গেল। দেখলো ওই নাম্বার থেকে একটা SMS এসেছে, যাতে ঠিকানা দেওয়া। তরিমার বুক থক করে ওঠে। তার মেয়ে তার কাছে সবকিছু। তাড়াতাড়ি করে রুবাইসার ঘরের দিকে ছুটে যায় সে, কিন্তু রুবাইসা ভেতরে নেই। তরিমার মস্তিষ্ক কাজ করছে না। একবার ভাবলো
আশিয়ানকে বলতে, কিন্তু পর মুহূর্তে নিজে উক্ত ঠিকানায় যাওয়ার জন্য রওনা দেয়। তরিমা একাই উপস্থিত হয় সেই ঠিকানায়, শুনশান জঙ্গলে ঘেরা একটা পরিত্যক্ত বাড়িতে। ভেতরে যাওয়ার সাহস পায় না সে। তার মেয়ের কোনো ক্ষতি হয়ে গেলে তার কি হবে? ভাবনার মাঝে এক উটকো গন্ধ নাকে আসতেই ঢলে পড়ে তরিমা। অনুভব করে কেউ তার নাকে রুমাল জাতীয় কিছু একটা দিয়ে চেপে ধরেছে। গত রাতের কথা মনে পড়তে রুবাইসার জন্য চিন্তা হতে লাগলো তরিমার। কারো কণ্ঠস্বর শুনে এদিক সেদিক চোখ বুলালো তরিমা, কিন্তু কেউ নেই। ভাঙা রংচটা দেয়াল, ছোট্ট একটা জানলা দিয়ে রোদ এসে উকিয়ে দিচ্ছে। শব্দের উৎস খুঁজে পেল না তরিমা। দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায় সে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে কপাল কুঁচকে বিস্মিত হয়ে তাকিয়ে আছে। লোকটা আস্তে আস্তে তরিমার সামনে এসে তার মুখ থেকে কাপড়টা খুলে দিল। তরিমার মুখোমুখি থাকা চেয়ারটায় এসে বসে নিজের রোদ চশমাটা খুলে পাশে থাকা ছোট্ট টেবিলে রাখলো। তরিমা এখনো বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে সব? তরিমা অসহায়ের মতো বলল, তাফলিন। তাফলিন ফিচেল হাসলো, মাথা উঁচু করে তরিমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তাফলিন। এই তাফলিনকে তো তৈরি করতে চেয়েছিলেন, যার জীবনে কোনো পিছুটান থাকবে না, দয়া মায়া থাকবে না, তাই না? তরিমার গলা শুকিয়ে আসছে। সে আমতা আমতা করে বলল, কি কি বলছো এসব? আমাকে এভাবে বেঁধে রেখেছো কেন? খুলো আমাকে। তাফলিন জোরে জোরে হেসে দিল। হাসি বন্ধ করে শক্ত কণ্ঠে বলল, অনেক হয়েছে, এবার আমি শুধু আমার প্রশ্নের উত্তর চাই। কিসের উত্তর? কেন করলেন এমনটা? কি ভুল ছিল আমার? কেন এইভাবে আমার জীবনটাকে নরকে পরিণত করতে চেয়েছিলেন? তরিমা অবুঝের মতো করে বলল, কি আবল তাবল বলছো তাফলিন? আমি তোমার মা, আমি কেন তোমার খারাপ করব? তাফলিন শান্তভাবে তাকায় তরিমার দিকে। পকেট থেকে বন্দুকটা বের করে তরিমা ডান হাতে একটা গুলি করে। ঘটনার আকস্মিকতায় তরিমার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেছে। যখন সে বুঝতে পারল, সে তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠল। তাফলিন বন্দুকটা আবার পকেটে ভরে উঠে দাঁড়ালো। তাফলিনের ওষ্ঠধর ক্রমাগত কাঁপছে, চোখ দুটো লাল হয়ে আছে। তার চোখে বিন্দু বিন্দু পানি জমা হচ্ছে। রাগে কষ্টে তার এই রকম অবস্থা। তাফলিন টেবিলে একটা লাথি মেরে তরিমাকে বলে, একদম অভিনয় করবে না বলে দিচ্ছি। কি ভাবেন নিজেকে? এত অন্যায়, এত পাপের হিসাব কি পেতে হবে না? তরিমা বড় বড় চোখ করে তাফলিনের দিকে তাকায়। তাফলিন তাচ্ছিল্যময় হাসি ফিরিয়ে দিয়ে বলে, 1 থেকে 10 অব্দি গুনব, এর মধ্যে আমার উত্তর চাই, নাহলে পরের গলিটা হাতে না বুকে চালিয়ে দেব। তাফলিন চৌধুরী যে কতটা খারাপ তা আপনার নিশ্চয়ই জানা, কারণ এই তাফলিনকে তো আপনি তৈরি করেছেন। এই বলে তাফলিন 1, 2 গুনতে লাগলো। তরিমা হক প্রচণ্ড ভয় পেয়েছে। এই ছেলেকে দিয়ে কোনো ভরসা নেই। ব্যথায় কথা বলতে পারছে না, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে তাফলিনকে বলল, বলবো, সব বলবো। তাফলিন অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছে। ভেতরে ভেতরে কি ঝড় চলছে সেটা সে ছাড়া কেউ বুঝবে না। তাফলিন চোখ মুখ শান্ত করে বসল। তরিমা হক মাথা নিচু করে বলল, প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার হাত দুটো খুলে দাও। জেনে যখন গিয়েছো তখন প্রথম থেকে সবটাই বলবো, তার আগে হাতটা খুলে দাও। তাফলিন তাচ্ছিল্য মুখ ফিরিয়ে নিয়ে বলে, কত খুন করেছেন, কত মেয়ের জীবন নষ্ট করেছেন, তখন কষ্ট হয়নি? মাফ করবেন তরিমা হক পৃথা, হাত খুলছি না, সব বলুন আমাকে। তরিমা হক আর কথা বাড়ালেন না। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজকে তার নিজেকে অসহায় লাগছে। তরিমা চোখ বন্ধ করে বলতে শুরু করলো, বড় বাড়িতে জন্ম আমার। আমার জন্মের সময় মা মারা যাওয়ায় আব্বা আমাকে দোষ দিতেন। বাবা কখনো আমাকে কোলেও নেননি, আমি নাকি অপয়া। আমি বড় হতে লাগলাম, বুঝতে শিখলাম আব্বা বড় আপার জন্য কত উপহার, কত জিনিস আনতো, অথচ আমার জন্য কখনো একটি সুতো পর্যন্ত আনিনি। আমিও মানুষ ছিলাম, আমারও কষ্ট হতো। বড় আপার তার ভাগের সব কিছু আমাকে দিত, কিন্তু আমি তাকে সহ্য করতে পারতাম না, আমার হিংসে হতো। আস্তে আস্তে বড় হই, আমি 9ম শ্রেণীতে ভর্তি হলাম। সেবার নতুন শিক্ষক এলেন আমাদের স্কুলে। যেমন সুদর্শন তেমন তার আচরণ। সে ওর সামনে পড়ালেখা শেষ করেছে। সে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। আমি তার কাছে পড়তে যেতাম। আমার তাকে ভালো লাগতে শুরু হলো। যেখানে কোনোদিন কারো ভালোবাসা পায়নি, সেখানে তার করা যত্নগুলো আমার কাছে আকাশের চাঁদের মতো ছিল। সে সবাইকেই সম্মান করত, ভালো ব্যবহার করত, যা আমার একদম পছন্দ হতো না। আমি চাইতাম সে শুধু আমাকেই সম্মান করে ভালোবাসে।
মাস 6 পর আমি নিজে তাকে প্রেমের প্রস্তাব দেই, কিন্তু সে রাজি হয় না। কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি সবসময় তাকে পাওয়ার জন্য ছটফট করতাম। দীর্ঘ 1.5 বছর আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। এমনটা না যে আমি সুন্দর না, আমি যথেষ্ট সুন্দরী ছিলাম।